5 আগস্টের পর থেকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক যখন পাহাড় সমান অভিযোগ আসা শুরু হয়েছে, তাদের নিজেদের দলীয় কোন দলে নিজ দলের লোকজনের হাতে নিজ দলের লোকজনের প্রায় 200-র উপরে নিহত হবার ঘটনা, ধর্ষণের মতো ঘটনা, চাঁদাবাজি তো নিত্য নৈমিত্তিক ব্যাপার। তারপরে জাতীয় ইস্যুতে তারা অনেকটা বাংলাদেশ পন্থা বাদ দিয়ে ভারতের কোলে উঠে পড়া, জুলাই সনদ নিয়ে গড়িমসি করা, আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে দ্বিমত পোষণ করা, 72-এর সংবিধান বাতিলের ব্যাপারে তারা বিরোধিতা করা, রাষ্ট্রপতিকে অপসারণের ব্যাপারে তাদের দ্বিমত পোষণ করা, এই নানাবিধ গণবিরোধী কর্মকাণ্ডের কারণে যখন বিএনপির বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই বিগত 2টি ডাকসু এবং জাকসু নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে, তখন বিএনপিকে বিভিন্ন মাধ্যম থেকে এই সংবাদ পৌঁছানো হয়েছে যে তাদের প্রচার মাধ্যম অত্যন্ত দুর্বল এবং তাদের মূলত কোনো বুদ্ধিজীবী নেই। কিছু বুদ্ধিজীবী আছে অনলাইন অ্যাক্টিভিজম করে, যাদের বুদ্ধি বলতে কিছুই নেই, বরং এমন কিছু বুদ্ধি তারা বিএনপিকে দিয়েছে যে বুদ্ধির কারণে যেটির বাস্তবায়ন করতে গিয়ে অ্যাপ্লাই করতে গিয়ে বিএনপি উল্টো আরো বিপদে পড়েছে। তো সেই বিএনপি এই তাদের 2 বিশ্ববিদ্যালয়ে ভরাডুবির পরে এখন নতুন করে হয়তো তারা তাদের দলীয় ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা করেছে, নতুন করে তারা জামাতের বিরুদ্ধে নতুন প্রোপাগান্ডা শুরু করেছে। এই প্রোপাগান্ডা চালাতে গিয়ে শুরুতেই তারা আবার আরেকটি হোঁচট খেলো। তারা জামাতকে মোকাবেলা করতে গিয়ে এমন একটি অস্ত্র বেছে নিল যে অস্ত্রের আসলে কোনো ধারই নেই, ভূতা, তার মাজা ভাঙা অস্ত্র, আচারই নাই, এরকম একটা অস্ত্র বেছে নিল। অস্ত্রটা কি? অস্ত্রের বিষয়ে আমি আসছি, তার আগে একটা গল্প দিয়ে একটা ঘটনা বলে তারপরে ওইখানে আসতেছি। এক ছাত্র এবং এক শিক্ষক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করছে, মনে করো রাস্তার উপরে 1 বস্তা জ্ঞান এবং 1 বস্তা টাকা পড়ে আছে, তুমি কোনটা নেবে? ছাত্র বলছে, স্যার আমি তো টাকা নেব। শিক্ষক তখন বলছে, কি বোকা তুমি, আমি হলে তো জ্ঞান নিতাম। ছাত্র তখন শিক্ষককে বলছে যে স্যার নেবেনই তো, যার যেটার অভাব। তো আসলে বিএনপির অবস্থাটা এখন এরকম হয়েছে যে বিএনপি জ্ঞানের পরিবর্তে টাকার দিকে ঝুঁকে পড়েছে। তাদের জ্ঞানী লোকের দরকার নেই। আর জ্ঞানের পরিবর্তে যে তারা টাকার দিকে ঝুঁকে পড়েছে, এটা কিন্তু বানানো কথা না, এর কিছু বাস্তবতা আছে, বললেই আপনাদের মনে পড়ে যাবে। যেমন রুহুল কবির রিজভির বক্তব্য শুনেছেন গতকাল। তিনি বলেছেন যে জামাত শিবির 16টা বিশ্ববিদ্যালয় তারা দখল করেছে। যদি একথা সত্যই হয়ে থাকে, তো আসলেই তো জামাতের জ্ঞানের অভাব, যার কারণে তারা জ্ঞানের জায়গাগুলো নিচ্ছে, ওই যে পড়ে থাকা জ্ঞান তারা খুঁজে নিচ্ছে। আর বিএনপির তো টাকার অভাব, যার কারণে বস্তা বস্তা টাকা বিভিন্ন স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, লঞ্চ স্ট্যান্ড, ফেরিঘাট, বিভিন্ন বালুমহল, জলমহল, এই যা কিছু আছে সবকিছু তারা ওইগুলো নিচ্ছে। কারণ ওই যে যার যেটার অভাব। এইটার আবার বাস্তব আর একটা উদাহরণ দিয়েছেন বিএনপির যিনি 2001 সালে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, সেই আলতাফ হোসেন চৌধুরী। তার মুখ দিয়ে শুনুন তিনি কি বলছেন। আমি কিন্তু জামাতের বদনাম করতেছি না, আমি 2টা জিনিস তফাৎ দেখাইতেছি যে আজকে আমাদের অন্তত পরিবর্তিত কাল দেখেন, আমরা কি করি, বাস স্ট্যান্ড দখল করতেছি, আমরা লঞ্চ ঘাট দখল করতেছি, ফেরিঘাট দখল করতেছি, আর জামাত ইউনিভার্সিটি দখল করতেছে। বুঝতে পেরেছেন? একেবারে পরিষ্কার কথা। অর্থাৎ জামাত শিবিরের জ্ঞানের অভাব, এই জন্য জামাত শিবির বিশ্ববিদ্যালয় দখল করছে, আর ওদের টাকার অভাব, এই জন্য ওরা ওই জায়গাগুলো দখল করছে। তো এই জায়গাগুলো দখল করার কারণে যেটি হয়েছে সেটি আসলে এদের ভিতরে তো মেধার কোনো চর্চা নেই। মেধার চর্চা না থাকার কারণে তারা কোথায় কোন প্রতিবাদ করতে হবে এবং কোন জায়গায় কোন কথা বলতে হবে, কাকে দিয়ে কাকে মোকাবেলা করতে হবে, এই জ্ঞানের প্রচন্ড অভাব। আর তাদের যে অনলাইন অ্যাক্টিভিস্ট গুলো আছে, এদের তো ওই যে একই কথা, ওরাও তো টাকার পিছনে ছুটছে, ধান্দা, শুধু ধান্দা আর ধান্দা। যার কারণে আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যান্টিনে দীর্ঘদিন ধরে, বিগত 42 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যান্টিনে যে খাবারের মান ছিল, সেখানে কেউ ওই যে ফাও খাওয়া দলগুলো ফাও খেয়েছে, ক্যান্টিনের কোনো খোঁজখবর নেয় নেই। এবার নতুন রাজনৈতিক মেরুকরণ হয়েছে,
সেখানে স্বতন্ত্র প্রার্থী সূর্য সেন হলে তিনি গিয়ে দেখেন যে যারা রান্না করেন তাদের হাফ প্যান্ট পরা, মাথায় ক্যাপ নাই। এবার তারা বলছে যে না, এটা হবে না, আপনাদের খাবারের মান ভালো করতে হবে, যেহেতু এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কিন্তু প্রাণের দাবি। তো তারা বলেছে যে আপনাদের অবশ্যই কাজের সময় ফুল প্যান্ট পরতে হবে বা ট্রাউজার পরতে হবে, আর মাথায় ওই যে ক্যাপ, যেন উদ্দেশ্য কি, যাতে চুল ছিঁড়ে খাবারের ভিতরে না পড়ে, হাতে পায়ের লোম যেন ছিঁড়ে খাবারের ভিতরে না পড়ে। এটি ছাত্র দল এটাকে প্রচার প্রপাগান্ডা শুরু করে দিল ভিন্ন পথে। এইটুকু তাদের বোঝার সেন্স হলো না যে আমি কি প্রচার করছি, এই প্রচারে কার লাভ হচ্ছে। ফলে যেটা হবার তাই হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে অধিকাংশ ছাত্র, শুধু ছাত্র দল করা ছাড়া অধিকাংশ ছাত্রগুলো ওই ছেলেটা স্বতন্ত্র প্রার্থী, ওই ছেলেটার পক্ষ হয়ে গেল যে না, সঠিক কাজ করেছে, এটাই আমাদের দরকার। এখানেও ছাত্রদের পালস বুঝতে তারা চরমভাবে ব্যর্থ হলো, ছাত্ররা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে হয়ে গেল, আর এই স্বতন্ত্র প্রার্থীকে ছাত্রদল শিবির বলে চালায় দিয়ে প্রপাগান্ডা শুরু করে দিল। এই গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয়, ছাত্র শিবির তো বিজয় লাভ করার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5টি স্পটে মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। এরপরে আজকে যেটা হয়েছে, মহসিন হলে তারা ছাত্রদের 100 জন ছাত্রকে যারা ফ্লোরিং করতো, যারা টিন শেডে ঘুমাতো, মানবেতর জীবনযাপন করতো, তাদেরকে 100টা খাট দিয়েছে এবং বাকি 200 জনের 1 সপ্তাহের ভিতরেই দিয়ে দেবে। ছাত্রদল হলে জীবনে এটা কল্পনা করা সম্ভব ছিল? এইটাকে ছাত্রদল ভিন্নভাবে শিবিরের উপরে দায় চাপিয়ে দেও, এই জাতীয় প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে, অর্থাৎ নেগেটিভ প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে, যার কারণে ছাত্ররা আরো বেশি তাদের প্রতি ঘৃণা পোষণ করছে এবং তাদের প্রতি আরো বেশি বিতৃষ্ণ হয়ে যাচ্ছে। ঠিক এরই ধারাবাহিকতায় বিএনপি এবারে জামাতকে মোকাবেলা করতে গিয়ে তারা আরেকটি ভোতা অস্ত্র বেছে নিলেন। এই ভোতা অস্ত্র কি? এই ভোতা অস্ত্র হচ্ছে মহিবুল্লাহ বাবুনগরী, হেফাজতের আমির। অথচ বিএনপির তো একটু চিন্তা করা দরকার ছিল যে এই অস্ত্র যদি জামাতের বিরুদ্ধে মাঠে নামানো হয়, এই ব্যক্তি তো এমনি একেতে হচ্ছে তার বয়স বেশি, তার এখন তিনি কি বলেন সেটা তিনি নিজেও বুঝতে পারেন না। এখন এক কথা বলেন তো একটু পরে আরেক কথা বলেন, অর্থাৎ ভুলে যান। বৃদ্ধ হলে যেটা হয় আর কি, তার কথার কোনো কনসিস্টেন্সি নেই এবং তিনি কে শত্রু আর কে মিত্র এটি তিনি আইডেন্টিফাই করতে পারেন না। একেতে জ্ঞানের স্বল্পতা, তারপরে বয়সের একটা ব্যাপার তো রয়েছেই। উনি শেখ হাসিনা শাপলা চত্বরে শেখ হাসিনা যে মেসাকার করলো, সেই মেসাকারের পরে সেই হাসিনাকেই কওমি জননী উপাধি দিয়েছিলেন। তো এই লোকের এরপর থেকে তো কওমি অঙ্গনের বিরাট একটা অংশ তাকে দেখতে পারে না, তাকে মোটেই পছন্দ করে না এবং তাকে বিশ্বাসঘাতক বলা হয়। এমনকি তিনি যে অভিযোগটি করেছেন যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা চিরতরে বন্ধ করে দেবে, অথচ আমরা শাপলার সময় কি দেখেছি? শাপলার সময় পল্টনের যে এলাকাটা, ওই এলাকায় পুলিশের সাথে যাদের সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে, যে এলাকাটা সবচেয়ে বেশি সাংঘর্ষিক ছিল, সেই এলাকা কাদের দখলে ছিল? ছাত্র শিবির এবং জামাত ইসলাম। ওই এলাকাটা দখলে নিয়ে তারা সেখানে পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে, পুলিশকে মোকাবেলা করেছে এবং কওমি মাদ্রাসার ছাত্রদেরকে রক্ষার জন্য, তাদেরকে শেল্টার দেওয়ার জন্য খাবার পানি বিভিন্ন কিছু নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। এগুলো মুহূর্তেই ভুলে গেলেন বাবুনগরী, যে ভুলে যাওয়ার রোগ তো তার রয়েছে। আর তারপরে উনি তো কওমি মাদ্রাসাটা চালান, এখানে তো টাকা ফান্ড নাই, বড় একটা ফান্ড নিয়ে যেই তাকে যে কোনো অফার করে বাধ্য হয়ে তিনি তার কথাই মেনে নেন। তো এখন মানুষের ভিতরে এই কথা তো অলরেডি উঠে পড়েছে যে বাবুনগরী উনি তো ওনার মাদ্রাসা চালানোর জন্য তো ওনাকে যে যা অফার করে সবই তো মেনে নেন। তো মুহূর্তের ভিতরে কিন্তু অস্ত্রটা একেবারে মাঝখান থেকে ভেঙে গেছে, বিএনপির এই অস্ত্রও ভোতা হয়ে গেল। এরপরে বিএনপি সর্বশেষ যে আশ্রয়টা নিল সেটা ইনকিলাব পত্রিকা দেখেন একটা রিপোর্ট করেছে, আমি দেখাচ্ছি এখানে দেখুন। ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে জামাত। এখানে আবার মজার ব্যাপার, ইনকিলাব কেন এই কাজটা করতে গেল? বাহাউদ্দিন সাহেবের ছেলে তিনি, মজার ব্যাপার হচ্ছে একই দিনে মহিবুল্লাহ বাবুনগরী যেদিন জামাতের বিরুদ্ধে এই কথা বলেছে, ওই দিনই আবার ইনকিলাবের এই রিপোর্ট। সুতরাং বোঝাই যাচ্ছে এখানে দুইটার লিঙ্ক রয়েছে। এখানে আবার মানে রাজনৈতিক বিশ্লেষকদের বরাত দিয়ে তারা রিপোর্টটি করেছে। রাজনৈতিক বিশ্লেষকটা আবার কে জানেন তো? এই জাহেদুর রহমান, ডক্টর জাহেদুর রহমান। ডক্টর জাহেদুর রহমান বর্তমান সময়ে যিনি প্রচন্ড একজন ইসলাম বিদ্বেষী, যিনি তার কর্মকাণ্ডে কথাবার্তায়
মানে ইসলামের যে ঘোরতম শত্রু, তিনি যে ইসলাম মোটে কালে পছন্দ করেন না, কোনো মতো অবস্থায় সমাজে বা রাষ্ট্রে বা ব্যক্তি পর্যায়ে উনি ইসলাম মানতে নারাজ, সেই লোকটার মতামত এইখানে ইনকিলাব এখানে উপস্থাপন করেছে। তো এখানে তো ভাই আমাদের কিছু বলার থাকে না। আর জাহিদুর রহমানের মতো ব্যক্তির বরাত দিয়ে যদি প্রচার করা হয় যে জামাত ভারতের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে, অথচ বাংলাদেশের কোনো 2 বছরের শিশু কি বিশ্বাস করবে যে জামাত ইসলাম ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে? ভারত তো জামাত ইসলামকে জমের মতো ভয় পায়। এমনকি আপনারা তো এটা সবাই দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির জয়লাভ করার পরে শশী থারুর তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি ভারতে বাংলাদেশের যে একজন রাষ্ট্রদূত ভারতের একসময় ছিলেন, তিনি পর্যন্ত বলেছে জামাত যদি বাংলাদেশের ক্ষমতায় চলে আসে তাহলে এর জন্য ভারত খুবই চিন্তিত। তো সেই জামাতকে জড়িয়ে বলা হচ্ছে যে জামাত ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছে। তো আমরা বুঝতে পারি, বাংলাদেশের মানুষও বুঝতে পারে, বাংলাদেশের মানুষ আসলে এখন তো 25 সাল, 2025 সাল, এখন প্রত্যেকের হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন থাকার কারণে, ইন্টারনেটের যুগ হবার কারণে তারা ওই রাজনীতিবিদরা কি করতে যাচ্ছে ওটি ওই গ্রামের অজপাড়া গায়ের ছেলে পেলেও ওটা বুঝতে পারে, আগামীকাল কি হবে সেটি আজকেই জেনে যায়। যার কারণে বিএনপিকে উচিত ভালো মতো পড়াশোনা করে, স্টাডি করে ভালো কিছু বুদ্ধিজীবী তৈরি করা, সেই বুদ্ধিজীবীদেরকে দিয়ে জামাত শিবিরকে মোকাবেলা করা। এবং শুধু বুদ্ধিজীবীকে দিয়ে হবে না, এখানে কাজও করতে হবে, কারণ জামাত শিবির যে ধরনের কাজ করছে ছাত্রদল বা বিএনপি এই জাতীয় কাজ কিয়ামত পর্যন্তও করতে পারবে না। কারণ একটাই, জামাত শিবিরের অর্থের প্রতি কোনো লোভ নাই, তাদের দুর্নীতির প্রতি কোনো বিন্দুমাত্র আগ্রহ নাই, তাদের টাকা পয়সার লোভ নাই, তাদের সম্পদের লোভ নাই, তাদের একমাত্র নেশা হচ্ছে মানব সেবা, একমাত্র নেশা। আমাদের চোখের সামনেই আমাদের আরো অনেক ভাই এগুলো দেখে দেখে জামাত শিবিরের পক্ষ হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। তারা যাদেরকে একসময় দেখেছি কয়েকদিন আগেও জামাতের বিপক্ষে বলতে, তারাও জামাতের পক্ষে এখন নিয়মিত ফেসবুকে পোস্ট দিচ্ছে। কারণ কি? কারণ এদেশের মানুষ তো সচেতন, মানুষ আর কত সহ্য করবে? শেখ হাসিনাকে সহ্য করতে করতে মানুষ তো সবকিছু বুঝে ফেলেছে। আবার ঠিক সেই একই কাজ যদি কেউ করতে যায় তাহলে এদেশের মানুষ কি আর তাকে মেনে নেয়? কোনো মতো অবস্থায় তাকে মেনে নেবে না। সুতরাং জামাত ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে, এটাও যেমন ঢোপে টিকবে না। মহিবুল্লাহ বাবু নগরীর মতো একজন বয়োবৃদ্ধ, অসুস্থ এবং ক্ষণে ক্ষণে মত পাল্টানো মানুষের স্টেটমেন্ট দিয়ে মাঠে ছাড়া হলে ওটাও মানুষের কাছে ঢোপে টিকবে না।